শীতের চাদরে মোড়া সবুজে ঢাকা সুন্দর পাহাড়, আর এর সাথে রয়েছে আরও নানান কিছু। আর এই রকমই একটা উদ্গ্রীব আগ্রহ নিয়ে এই শীতের আরও একটি ট্যুর ব্লগে বেরিয়ে পড়লাম। সকাল সকাল হাজির হয়ে গেলাম বিহারীনাথ পাহাড়, যা কিনা বাঁকুড়ার সর্বোচ্চ শৃঙ্গ, যেখান থেকে আপনি সবুজ সুন্দরী বাঁকুড়ার পুরো রূপটাকেই উপভোগ করতে পারবেন। সকাল সকাল ভ্রমণ উইথ কমলিকার নতুন আরও একটি পার্টে হাজির হলাম, যেখানে আজকের আমাদের যাত্রা শুরু হবে বিহারীনাথ পাহাড় এবং যাত্রাটি হবে বাইকে। গুড মর্নিং এভরিওয়ান, হাজির হলাম ভ্রমণ উইথ কমলিকার নতুন আরও একটি ব্লগে। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আরও একটি ডেস্টিনেশন, যেটা হলো বিহারীনাথ। তো আজকে আমরা যাচ্ছি বিহারীনাথে। এই বিহারীনাথে গিয়ে পাহাড়টা তো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। এখন বাজে প্রায় সকাল 8:30, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি 7:10-এ। মেজিয়া হয়ে আমরা রানীগঞ্জ হয়ে মেজিয়া থেকে আমরা ধরেছি টাটার ঝাড়খণ্ড রুট। তো এই বাঁকুড়া হয়ে আমরা যাচ্ছি বিহারীনাথ। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। এখান থেকে স্টার্ট করছি নতুন আরও একটি ট্রাভেল ব্লগে। অনেক অনেক স্বাগত। তোমার পুরো মাহবাদীদের মতো লাগছে। দুদিকে সবুজ জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা দিয়ে এগিয়ে গেলাম বাঁকুড়ার উদ্দেশ্যে, যেখানে আমরা বিহারীনাথ পাহাড়ের থেকে প্রায় এখন 14 থেকে 15 কিলোমিটার দূরে রয়েছি। সেই জায়গাটা ক্রস করে আমরা এগিয়ে এলাম মালভূমির একটা পার্টে, যেটা ছোটনাগপুর মালভূমির অন্তর্গত একটি জায়গা, যেটা পুরো মালভূমি এলাকা দেখলেই চোখটা জুড়িয়ে যাচ্ছে। খেজুর গাছে সারি সারি ভর্তি, আর এই শীতের সুন্দর সুমধুর গন্ধে মনটা ভরে যাচ্ছে খেজুর রসের এবং গুড় কিংবা লবাদের। এই লবাদ কথাটা কিন্তু এসেছে এই জায়গা থেকেই। আর এই লবাদ কথার অর্থ, যেটা বাংলা ভাষায় পাটালি নামে বিখ্যাত। যাই হোক, সব কিছু এভাবেই দেখতে দেখতে সবুজ সুন্দরীকে উপভোগ করতে প্রায় চলে এলাম বিহারীনাথ পাহাড়ের কোলে। আর এই বিহারীনাথ পাহাড়ের কোলে এসে আপনাদের কাছে শেয়ার করতে চলছি এই যে এখানকার পরিবেশ কেমন, এবং এখানকার গাঁয়ের রাস্তা ধরে এগিয়ে গেলাম বিহারীনাথ পাহাড়ের উদ্দেশ্যে, একদম পাহাড়ের কোলে। দূরেই দেখতে পাচ্ছেন পাহাড়টি, আর এই পাহাড়ের কোলে প্রায় আমরা পৌঁছে গেছি। তাই এখানকার কয়েকটি টুরিস্ট স্পট আপনাদের সাথে শেয়ার করতে পারি। বেশ কয়েকটি গেস্ট হাউস আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে নামগুলো দেখালাম, আপনারা চাইলে এসে এই জায়গাগুলোতে থেকে ঘুরতে পারেন। কাছাকাছি আরও নানান জায়গা রয়েছে। যেহেতু সকাল সকাল বেরিয়েছি, তাই সকালে চা দিয়ে একটা ছোট্ট ব্রেক হলো। এরপর আমরা হাত মুখ ধুয়ে এগিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। গাড়িটা এখানে স্ট্যান্ড করিয়ে রাখতেই পারেন, এখানে আলাদাভাবে কোনো গাড়ি রাখার জন্য চার্জ লাগে না। আর এই সময়ে এখানটাতে পিকনিক স্পটেরও প্রচুর জায়গা রয়েছে, দেখিয়ে তো দিয়েইছি ঢোকার আগেই। আর এখানে দেখো একটা বড় পুষ্করিণী যে পুকুরটা রয়েছে, এখনও সেভাবে এই পুকুরটার চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, তবে খুব শীঘ্রই সে কাজ সম্পন্ন হবে। কারণ সামনেই যেহেতু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সমস্ত মাসগুলো এখানে প্রচুর ভিড় এবং প্রচুর সমাগম হয় মানুষজনের পিকনিকের উদ্দেশ্যে, আর এই মন্দির এবং ট্যুরিস্ট স্পটের উদ্দেশ্যে। চলুন মন্দিরের ভেতরটা একবার ঘুরে দেখা যাক, যেখানে লেখা রয়েছে কিছু নিয়মাবলী এবং শর্তাবলী। সেই নিয়মাবলীর মধ্যে রয়েছে বিবাহ নিয়মাবলী। তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এখানে কিন্তু বিবাহ সম্পন্ন হয়, তাই আপনারা কেউ যদি মনে করে থাকেন এই মন্দিরে বিবাহের ব্যবস্থা করতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। আর দেখো, মন্দির প্রাঙ্গণে ঢুকেই চারিদিকে সুসজ্জিত রয়েছে সুন্দরভাবে নানান ধরনের দেবদেবীর মন্দির। আর ভেতরে ঢুকে পড়লাম আমরা বিহারীনাথ মন্দিরের উদ্দেশ্যে। সেখানে এসে দেখলাম এখানে রয়েছে শিবধাম, তো এখানে পাতালভেদী। তো সেই কারণে দেখো একেবারে নিচেই রয়েছে ভোলেনাথ। তো সেই জন্য আমার অনেকটা নিচু করে তুলতে হয়েছে। আমি পুরোটা হয়তো আপনাদেরকে শেয়ার করতে পারিনি। এখানে পুরোহিত মশাই পুজোও করে দেন, আপনারা বাইরে থেকে পুজো কিনে এখানে নিয়ে আসতে পারেন। আর এখানে দেখো রয়েছে লক্ষ্মীমাতার মন্দির এবং হনুমানজির মন্দির, নানান কিছু। তো যাই হোক, চারিদিকের পরিবেশটা তো দেখালাম। আর এবারে এই সাদা সুসজ্জিত যে মন্দিরটি, সেটাও দেখালাম। এটাই কিন্তু বিহারীনাথ মন্দির। আর এই মন্দিরের চারিদিকে রয়েছে এরকম জঙ্গল, যে জঙ্গলের মধ্য দিয়ে পাহাড়টা উঠেছে উপরে।
পাহাড়ের তলায় রয়েছে এই মন্দির এবং আমাদের এই পাহাড়ে উঠতে গেলে অবশ্যই একটু এগিয়ে আসতে হবে। মন্দির চত্বর থেকে বেরিয়ে সামনে এগিয়ে এলেই দেখতে পাবেন পাহাড়ের দৃশ্য। আর এই পাহাড়ে ওঠাটা সত্যিই খুবই দুর্গম, কারণ এখানে ট্রেকিং করাটা খুবই সমস্যার, কারণ প্রচণ্ড জঙ্গল হয়েছিল। আর আমরা যেহেতু সিজনের আগে গেছি, এগুলো এতটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি বা মানুষজন না যাতায়াত করার কারণে জঙ্গলে পুরো পাহাড়টা ঘিরে ধরেছিল। তবে ডিসেম্বর জানুয়ারি মাসে এতটা থাকে না, একেবারেই পরিষ্কার বলতে পারেন। এই পাহাড়ের উচ্চতা 452 মিটার, কিন্তু যেহেতু চারিদিক এতটা জঙ্গলে ঘেরা, পুরোটা উঠে কমপ্লিট করতে আমরা পারলাম না। বেশ খানিকটা উঠে নিচে নেমে আসতে হয়েছে। পুরো শুনশান তো বন্ধুরা, ভীষণ কষ্টকর এই পাহাড়ে ওঠা। মানে পাহাড়গুলো এত মানে পাথরগুলো এত হ্যাপাজোড়ে রয়েছে, ভীষণ কষ্টকর একটা ব্যাপার। আমরা অনেকটাই উঠলাম, তারপরে নামলামও নিচে। তো তোমরা কেউ কেউ এসে কমপ্লিটও করতে পারো, একদম উপর অবধি যেতে পারো, কারণ ভীষণ মানে চড়াই উতরাই রয়েছে, যেটা থেকে কমপ্লিট করে উপরে যাওয়া ভীষণ চাপের। তো যাই হোক, আমরা অনেকটাই গিয়েছিলাম, তারপর নামলাম ফাইনালি। চলুন তাহলে এবার ঘুরে দেখানো যাক চারিপাশের পরিবেশ। এই পরিবেশের চারিদিকে রয়েছে একটা সুন্দর বড় ঝিল, যেখানে একটা বড় ঝিলের চারিদিকে গাছপালায় সুসজ্জিত রয়েছে, কিন্তু এখানে এতটাই মানে নোংরা ছিল, পরিষ্কার এখনও তো হয়নি, সে কারণে উপর দিয়েই দেখিয়ে দিলাম। আর এখানে প্রচুর গেস্ট হাউস এবং হোটেল তোমরা পেয়ে যাবে। যারা যারা এসে এখানটাতে স্টে করতে চান করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এর কাছাকাছি আরও নানান জায়গা রয়েছে, যেমন শুশুনিয়া এবং নানান কিছু। তাই গাড়ি বুকিং করে আপনারা ঘুরে নিতেই পারেন এখানকার এই হোটেল কিংবা রিসর্টে থেকে। তো যাই হোক, আজকের মতো বিহারীনাথ পাহাড় এখানেই শেষ করছি। নতুন কোনো ট্যুর ব্লগে আবারও দেখা হবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন পর্বে। বাই বাই।